কৃষ্ণপক্ষের শেষ তিথির রজনী, দেখা নেই স্নিগ্ধ চাঁদের, নেই তার কোনো স্পর্শ। আধারে নিমজ্জিত সমস্ত নগরী, আকস্মাৎ চৈত্রের ভ্যাপসা গরমে তপ্ত হওয়া শহরে এক বুক শীতলতা বয়ে আনলো হিম অনলের ঢেউ। প্রশান্ত হলো উগ্র মন, ছেদ করলো কারো ভাবনায়। নিতু এক পলক তাকালো বাইরের দিকে। হিম বাতাসে বারান্দার পর্দাগুলো তীর তীর করে কাঁপছে। সে সাথে এলোমেলো করে দিয়ে যাচ্ছে দরজার এক কোণে রাখা আর্ট পেপারগুলো। পার্সিয়াকে কোল থেকে নামিয়ে নিতু আনমনে উঠে দাঁড়ালো। এগিয়ে গেল বারান্দার দরজার দিকে। দরজা ফ্যান বন্ধ করে এসি ছেড়ে দিল। মাঝে থেকে কুড়িয়ে আর্ট পেপারগুলো বিন্যস্ত করে রাখলো নিজ স্থানে। মনে হলো রং তুলির জোয়ার উঠল। শুভ্র ক্যানভাসকে রঙে বেরঙে সাজিয়ে তোলার প্রবণতা বাড়ল। নিতু আর এক মুহূর্ত ভাবল না। রং তুলির সরঞ্জাম সাজিয়ে বসে পড়ল নিজের মনের সমাদর রাখতে। হাত চলতে থাকলো সদ্য ক্যানভাসের উপর অবিশ্রান্ত। পার্সিয়া বিছানার ওপর আরাম ভঙ্গিতে শুয়ে এক ধ্যানে দেখতে লাগলো নিতুকে। মাঝে মধ্যে নিতুকে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে মৃদু স্বরে ডেকে উঠল। অতঃপর একসময় নিতুকে দেখতে দেখতে ঘুমিয়ে পড়ল সেই অবস্থায়। নিতু গিয়ে ক্ষান্ত হলো আরো ঘন্টা দুয়েক পর। রেস্টুরেন্টে বসে থাকা কোন এক যুগলের মিষ্টি মুহূর্তগুলো কাঠ পেন্সিলের সূক্ষ্ম আঁচড়ের সাথে রং তুলির সংমিশ্রণে ফুটিয়ে তোলার ক্ষীণ প্রচেষ্টা। তবে পোর্ট্রেটটা এখনো অসম্পূর্ণ, বাকি আছে আরো অনেক কাজ, যার দরুন সম্পূর্ণ বিষয়টি ফুটে উঠতে চেয়েও উঠল না। সম্পূর্ণতা পেলে হয়তো দারুণ কিছু হতো। নিতু অবসন্ন নিঃশ্বাস ফেলল। এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো অসমাপ্ত ক্যানভাসে। ক্ষণেই অন্যমনস্ক হয়ে পড়ল সে। মনের আরশিতে ভেসে উঠল আরিয়ানের সাথে কাটানো রেস্টুরেন্টের মুহূর্তগুলো। মূলত সেই দৃশ্যের একাংশই কৃত্রিমভাবে বন্দির চেষ্টা করছিল নিতু, কিন্তু সফল হলো না তাতে। নিতু আনমনে ভাবতে ভাবতে একসময় আরিয়ানকে নিয়ে গভীর ভাবনায় ডুব দেয়। আরিয়ানের সাথে কাটানো ক্ষুদ্র ক্ষুদ্র মুহূর্ত মনে পড়তেই নিজের অজান্তে ভরাট গালে ছেয়ে গেল রক্তিমার গাঢ় প্রলেপ। ঠোঁটের কোণে ফুটে উঠল লজ্জালু হাসির সরু রেখা। হঠাৎ মস্তিষ্কে তরঙ্গিত হলো রুদ্র নামটি। মনে পড়ে গেল রুদ্রকে বলা তার শেষ উক্তিটি, বিয়ে হয়ে গেছে আমার বর আমাকে প্রচন্ড ভালোবাসে। বিয়ের কথা সত্যি হলেও ভালোবাসার কথা তো সত্য নয়। রুদ্রকে উচিত জবাব দিতেই সে বলেছিল তার বর তাকে ভালোবাসে, কিন্তু আদৌ কি এটা সম্ভব হবে? অগোছালো অবিন্যস্ত অনিশ্চিত সম্পর্কটা আরিয়ান গুছিয়ে নেওয়ার চেষ্টা করলেও আদৌ কি তাকে ভালোবাসতে পারবে কিনা কে জানে। সেই বা পারবে আরিয়ানকে ভালোবাসতে? উফ, তার জীবনটা এমন কমপ্লিকেটেড কেন? নিতু বিতৃষ্ণায় বিড়বিড় করলো। সম্পর্কের সমীকরণটা যেখানে অনিশ্চিত, ভালোবাসা সেখানে বিলাসিতা। আর এমনিও আমার ভালোবাসা বলে কিছু নেই, তাই এসব নিয়ে মাথা ঘামিয়েও লাভ নেই। আমার জীবন ডুবার হলে ডুববেই, নইলে নতুন দমে উদয় হবে। দীর্ঘ নিঃশ্বাস ফেলে হাতের থাকা তুলি আর রঙের প্যালেটটা স্টাডি টেবিলের উপর রেখে উঠে দাঁড়ালো নিতু। ওয়াশরুমে গিয়ে রঙে মাখো মাখো হাতটি পরিষ্কার করে নিল। অতঃপর ক্লান্ত শরীরটা বিছানায় গা এলিয়ে দেওয়ার পূর্বেই দরজায় কেউ কড়া আঘাত করলো। নিতু সেদিকে অবসন্ন দৃষ্টিতে তাকিয়ে এগিয়ে গেল। দরজা খোলার পর মুহূর্তেই এক যুবতী নারী বিকট শব্দে বলে উঠল, এতক্ষণ লাগে তোর দরজা খুলতে? সে কখন দরজা পিটাচ্ছি আমি? সামনে দাঁড়িয়ে থাকা মানুষটিকে দেখে ক্ষণেই নিতুর সকল ক্লান্তি দূর হয়ে যায়। ঠোঁটের কোণে মিষ্টি এক হাসি ঝুলিয়ে নিয়ে সে নির্লিপ্ত কণ্ঠে বলে, তুমি আসলে কবে সামান্তা আপু? আর তুমি যে বাসায় আসবে তা আমাকে আগে জানাওনি কেন? সামান্তা রুক্ষ কণ্ঠে বলে, রুম বন্ধ করে বসে থাকলে দেখবি কিভাবে কখন আসছি? আর তোকে না বলে কি এ বাসায় আসা যাবে না? এত রাখছো কেন? আজীব তো। সামান্তা ভেঙচি কেটে বলে, রাখবো না তো কি করবো? রুম বন্ধ করে করিসটা কি? পেন্টিং করছিলাম। আচ্ছা ভাই আসেনি? নিতু দরজার কাছ থেকে সরে আসতেই সামান্তা রুমের ভেতরে ঢুকতে ঢুকতে বলে, এসেছিল, তবে চলে গেছে, ঘণ্টাখানাকের মাঝে চলে আসবে। নিতু অসন্তোষজনক কণ্ঠে বলে, এ কি, আমাকে তুমি বা মা ডাকবা না? ভাইয়া কি মনে করলো বলো তো? সামান্তা বিছানার এক কোণে বসে পার্সিয়ার গায়ে হাত বুলাতে বুলাতে বলে, সে এসব নিয়ে এত মাথা ঘামায় না, পরে আসলে দেখা করে নিস। নিতু দীর্ঘ নিঃশ্বাস ফেলে রুম গুছিয়ে নিতে থাকলো। সামান্তা ক্ষণেই বলে উঠল, শুনলাম বিয়ে করেছিস, আমাকে ছাড়াই বিয়ে করে ফেললি। আমি ইন্ডিয়ায় ছিলাম বলে আমার কথা একবারও ভাবলি না? নিতু এক পলক তাকালো সামান্তার পানে, স্মিত কণ্ঠে বলল, তুমি কি আমার বর নাকি যে তোমাকে ছাড়া বিয়ে করা যাবে না? বর না হই, বোন তো নাকি? নিতু নিজের কাজ করতে করতেই বলে, বিয়েটা হুট করেই হয়েছে, নিজেই তো জানতাম না সেদিন আমার বিয়ে, তোমায় কিভাবে জানাবো? আর তুমিও তো তখন নেটওয়ার্কের বাইরেই ছিলে, জানাতাম কিভাবে? হ্যাঁ, মামির কাছে শুনলাম এঙ্গেজমেন্ট হওয়ার বদলে তারা নাকি ডাইরেক্ট আক্ট করে রেখে গেছে, তবে ছেলের ব্যাকগ্রাউন্ড নাকি খারাপ না। সামান্তা কিছুক্ষণ চুপ থেকে বলে, বিয়েটা কি তুই স্বেচ্ছায় করিস নাকি মামা মামির জোরাজুরিতে? আমার ওপর কি কারো জোর চলে? নিজের ইচ্ছাতেই করেছি বিয়েটা। সামান্তা কিছুটা বিস্মিত কণ্ঠে জিজ্ঞাসা করলো, তাহলে রুদ্র, ওর সাথে না তোর প্রেম ছিল? রুদ্র নামটা শুনেই নিতুর বিরক্তিতে মুখ ঘুচে আসে। তীক্ষ্ণ কণ্ঠে সে বলে, ওর নাম আর নিবা না তো? ওর নাম শুনলেও এখন আমার গা ঘিন ঘিন করে। কি হয়েছে, কোনো ঝামেলা কি হয়েছে? বল আমায়। নিতু কিছুটা সময় চুপ থেকে নিজের জিনিসপত্র গুছিয়ে নিল। সব গোছানো শেষে নীরবে গিয়ে বসলো সামান্তার কাছে। দীর্ঘ এক নিঃশ্বাস ফেলে সব শুরু থেকে বলতে লাগলো,
সবটা শুনে থামান্তা থ মেরে বসে থাকে, দৃষ্টিতে তার অপার বিস্ময়। তার মানে ওই ছেলে পুরো 6টা মাস তোর পিছে একটা বাজির জন্য ঘুরেছিল, ভালোবাসার অভিনয় করেছিল। নিতু তিক্ত কণ্ঠে বলে, বিছানায় নেওয়ার জন্যও বটে। মানুষ ঠিকই বলে, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। কিছুটা সময় নিঃশব্দে কেটে যাওয়ার পর সামান্তা জিজ্ঞাসা করে, আচ্ছা তুই বিয়ের জন্য রাজি হয়েছিলি কেন? রুদ্রের উপর রাগ করে? রুদ্রের উপর রাগ ছিল, তবে তার চেয়েও বেশি আমার কষ্ট হচ্ছিল এই ভেবে ওই রাস্কেলটার জন্য আমি 2টা মাস প্রতিনিয়ত বাবা মার কাছে মিথ্যা বলেছি। মা বারবার বারণ করা সত্ত্বেও রিলেশনে গিয়েছি এবং তাকে জানাইও নি। প্রতারণা করেছি তাদের সাথে, অথচ তারা কত ভরসা করতো আমায়, কখনো কোনো কিছুতে বাধা দিত না। আমি যখন যা চেয়েছি তাই দিয়েছে, নিজের মতো চলতে দিয়েছে। সব ভেবেই তীব্র যন্ত্রণা হচ্ছিল মনের ভেতর। প্রত্যক্ষভাবে না হোক পরোক্ষভাবে তো বাবা মাকে কষ্ট দিয়েছি আমি। তাই বাবা যখন বলল তিনি আমার জন্য একটা ছেলে পছন্দ করেছেন, তখনই আমি কোনো কিছু না জেনে না শুনেই ওই সম্বন্ধের জন্য হ্যাঁ বলে দেই। পুরো বিষয়টা ছেড়ে দেই বাবা মায়ের সিদ্ধান্তের উপর। চাইছিলাম এর মাধ্যমেই সকল হিসাব একত্রে চুকিয়ে দিতে, সাথে নিজের মনকে শান্ত করতে, কিন্তু তাও তো শান্তি মিলল না। ওরা কপাল আমার। আচ্ছা যা হওয়ার হয়েছেই, তা ভেবে এত লাভ নেই। বিয়েটা তুই এখন মেনে নেওয়ার চেষ্টা কর। হুট করে সব হয়ে যাওয়ায় সবকিছু হয়তো তালগোল পাকিয়ে যাচ্ছে। বিষয়টা বিয়ে পর্যন্ত হলেও হতো, কিন্তু এখানে বিষয়টা ভিন্ন। শোন, বিয়ে বিষয়টা এত সহজ না। বিয়ে শব্দটা ক্ষুদ্র হলেও এর পরিধি কিন্তু অসীম, দায়িত্ব কর্তব্য অনেক। বললেই সব হয়ে যায় না। উপরন্তু তোর বিপরীত পাশের মানুষটি কেমন প্রকৃতির সেটাও তোকে দেখতে হবে, ধৈর্য ধরতে হয় আর অন্যের প্রতি বিশ্বাস স্থাপন করতে হয়। তবে আমার ভয় এখানেই, তুই নতুন কাউকে ভরসা করতে পারবি কিনা, যেই ধাক্কাটা তুই খেয়েছিস। নিতু তপ্ত নিঃশ্বাস ফেলে বলে, ভরসা করতে পারবো কিনা জানি না, তবে ওই মানুষটাকে আমার বড্ড ভরসাযোগ্য মনে হয়। কিন্তু তাও কোনো কিছু ঠিকভাবে ঠাউর করতে পারছি না আমি। সম্পর্কটা আমাদের এখনো অগোছালো। তা কেন? আমার বরই আমার ডিপার্টমেন্টের টিচার, মানে একদিক দিয়ে আমি তার বউ আবার ছাত্রীও। সামান্তার মুখ এইবার বিস্ময় কিঞ্চিত পরিমাণ ফাঁক হয়ে যায়। সে আশ্চর্যান্বিত কণ্ঠে বলে, মানে কি ভাই, তুই আগে খোঁজ খবর নিসনি? মামা মামি জানে বিষয়টা? নিলে কি বিয়েটা হতো? দুজনের কেউই এই সম্পর্কে অবগত ছিলাম না। একেবারে বিয়ের দিনই দুজন দুজনকে দেখেছি। আর বাবা মা জানে তিনি অন্য ডিপার্টমেন্টের স্যার, আমার না। জানলে তো হয়েছিলই। সামান্তা হেসে বলে, বাহ, ব্যাপারটা জোস্ত। তাই এখানে কি সিনেমার মতন টুইস্ট আছে নাকি? তোর বর আবার তোকে আগে থেকে পছন্দ করতো না তো? বিয়ের কারসাজি ওরই যদি হয়। নিতু বিরক্ত হয়ে বলে, বিয়ের প্রস্তাব ঘটক এনেছিল বই না? এসব কারসাজি ঘটকের আর কাজীর ব্যাটার। আচ্ছা বুঝলাম, কিন্তু এখন তোর সমস্যা কোথায়? সমস্যা এইখানেই, সে আমার স্যার, তাকে আজীবন আমি স্যার চোখেই দেখেছি, তাও আবার অপ্রিয় স্যার হিসাবে। হুট করে কিভাবে তাকে বর মানি? তার উপর যতবারই তার সামনে পড়ি বিব্রত বোধ করি। কি রকম এক বিশ্রী অবস্থা। আচ্ছা, স্যারদের কি বিয়ে করা নিষেধ? তোর বর তুই বাদে যাকেই বিয়ে করতো সেও তো স্টুডেন্টই হতো। হয়তো তার না, বা অন্য কারো, বা সে যদি তোর ডিপার্টমেন্টের স্যার না হতো তাহলে কি তোর এত ভাবনা হতো? হতো না। কাকতালীয় ভাবে এখন তোদের ভাগ্য মিলে গেছে, এতে কি করার আছে? এই একটা বিষয়ের জন্য সম্পর্কটা তো আর ঝুলিয়ে রাখা যায় না। যদি সত্যি তুই মুভ অন করতে চাস, নিজের লাইফটাকে গুছিয়ে নিতে চাস, তাহলে এইসব বিষয় নিয়ে এত ভাবিস না। মাঝে মধ্যে আমাদের ভাবনার বাইরেও অনেক কিছু ঘটে, কিন্তু আমরা ঠিকই সবকিছুর সাথে খাপ খাইয়ে ফেলি। সবটাই সময়ের ব্যাপার, একটু সময় দে, সব দেখবি ঠিক হয়ে গেছে। নিতু মন দিয়ে কথাগুলো শুনলো, ভাবলো বেশ। অতঃপর ক্লান্ত কণ্ঠে বলল, দেখা যাক কি হয়, এসব নিয়ে এত ভাবিস না, এখন বাইরে চল, তোর জন্য কিছু জিনিস এনেছিলাম আমি, চল। 1 কাপ ধোয়া ওঠা চা নিয়ে নিতু বেঞ্চিতে বসলো। গ্লাসের ছোট্ট এক চুমুক বসিয়ে সে মাহিনের দিকে তাকালো। সামিয়ার কেয়া কইরে? মাহিন বইয়ের পাতা উল্টাতে উল্টাতে বলল, সামির এখন ক্লাস আছে, আর কেয়া মনে হয় লাইব্রেরিতে গেছে। তুই কি পড়ছিস? মাহিন প্রত্যুত্তর করার পূর্বে নিধি 1 প্লেট খিচুড়ি নিয়ে বসলো নিতুর পাশে। নির্লিপ্ত কণ্ঠে বলল, পরশু লেডি হিটলার ক্লাস টেস্ট নেবে বলেছিল না? মোটু তো ওই টপিকের ক্লাস মিস করে গেছিল, তাই এখন নিজে নিজে পড়ে দুনিয়া উল্টে ফেলছে। নিতু চায়ের পেয়ালায় চুমুক দিয়ে বলল, ও আচ্ছা, তা নন্দিতার কি খবর রে? বরিশাল থেকে আসে নাই এখনো? মাহিন প্রত্যুত্তরে বলে, না, পরশু ফোন দিয়েছিলাম ওকে, আসতে নাকি আরো 1 সপ্তাহ লাগবে। নিধি মুখ ভর্তি খাবার নিয়ে বলে, মাইয়া যে কি করতে গেছো এখানে কে জানে, কিছু জিগাইলে কয়ও না, বেদ্যপ একটা। নিতু বলে, ওর বাবা অসুস্থ জানিসই তো, তাহলে ওইভাবে বলিস কেন? 1 মাস হতে চললো ভাই, ওই লাপাত্তা। এমনে কমু না তো কেমনে কমু ক? মাহিন একরাশ বিরক্তি নিয়ে বলে, আগে মুখের খাবার গিলে নে, তারপর কথা বল, খাবারের ছিটা গায়ে আসে ভাই। নিধি তীক্ষ্ণ চোখে একবার মাহিনের দিকে তাকিয়ে আবারও খাওয়ায় মন দিল। মাহিনও সেই দৃষ্টি তোয়াক্কা না করে বইয়ের মাঝে ডুব দেয়। নিতু নিজের চা শেষ করে বলে, তোরা থাক, আমি লাইব্রেরিতে যাচ্ছি, কেয়ার সাথে একটু দরকার আছে আমার, আবার কিছু বইও কালেক্ট করতে হবে। নিধি মুখ ভর্তি খাবার চিবুতে চিবুতে বলে, আচ্ছা যা।
নিতু ওদের থেকে বিদায় নিয়ে চলে যায় লাইব্রেরির দিকে। লাইব্রেরিতে এসে আগে নিতুকে আর খোঁজ করলো, কিন্তু কোথাও ওকে না দেখে নিজের বইগুলো খুঁজতেই ব্যস্ত হলো। লাইব্রেরিতে আজ এত মানুষ নেই, মধ্য দুপুর বলেই হয়তো। নিতু সেদিকে এত একটা ধ্যান দিল না, আপন মনে নিজের কাজ করতে লাগলো। একদম লাস্ট কিনারে এসে সে থমকালো, ব্যগ্র দৃষ্টিতে তাকালো সামনে। একটা টুলের ওপর দাঁড়িয়ে সবচেয়ে উঁচু সেলফের ওপর কিছু একটা খুঁজছে আরিয়ান। ঘর্মাক্ত শরীরে ইন করা চেক শার্টটি শ্যামবর্ণ গায়ে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে। মুখে কাপড়ের তৈরি কালো রঙের একটি মাস্ক পরিধান করা সত্ত্বেও নিতু কিভাবে যেন এক পলকেই চিনে ফেলল আরিয়ানকে। নির্লিপ্ত দৃষ্টিতে দেখতে থাকলো তাকে, আনমনেই এগিয়ে গেল কয়েক কদম। যেতে যেতে আরিয়ানের খুব নিকটে গিয়ে দাঁড়ালো সে। হঠাৎ কারো অস্তিত্ব উপলব্ধি করতে পেরে আরিয়ান নিচে তাকায়। পর মুহূর্তে নিতুকে তার এত নিকটে দেখে সে ভরকে যায়, যার দরুন টুলটা নড়ে চড়ে ওঠে। ভারসাম্য হারিয়ে ফেলবে এমন দশা। আরিয়ানকে পড়ে যেতে দেখে নিতু কি করবে বুঝতে পারে না। হতবুদ্ধির মতো দুহাত দিয়ে আরিয়ানের পা শক্ত করে ধরে। এতে আরিয়ান আরো বেসামাল হয়ে পড়ে। কোনো মতে বইয়ের সেলফটা ধরে নিজের ভারসাম্য ঠিক রাখে। তারপর নিতুর দিকে তাকিয়ে ধমকে বলে, পা ধরেছ কেন ইডিয়েট, টুল ধরো। আরিয়ানের ঝাড়িতে নিতুর টনক নড়ে। সে দ্রুত আরিয়ানের পা ছেড়ে দিয়ে টুল ধরে। আরিয়ান এবার আস্তে ধীরে নিচে নেমে আসে। তারপর নিতুর দিকে নিবিড় দৃষ্টিতে তাকিয়ে চাপা কণ্ঠে বলে, কমন সেন্স নাই তোমার? তুমি টুল না ধরে আমার পা কেন ধরেছ? এখনই তো পড়তাম আমি। নিতু এবার বিব্রত বোধ করে বলে, না মানে আমার পদধূলি নিয়ে আমাকে সম্মান জানাতে হলে বাসায় গিয়ে নিও, এইখানে আমার হাড়গোড় ভেঙে নিতে হবে না। কথাটা বলে আরিয়ান দ্রুত পায়ে হেঁটে চলে যেতে থাকলো। আর নিতু সেদিকেই হা করে তাকিয়ে থাকলো। সম্পূর্ণ ঘটনায় যেন তার মাথার ওপর দিয়ে গেল। কিছু বোঝার আগেই আরিয়ান পুনরায় ফেরত আসলো। কণ্ঠস্বর নামিয়ে শানিতভাবেই বলল, ভুলেও কোনো টুলে উঠবা না। কোনো বই যদি ওপরে থাকে তাহলে লাইব্রেরিয়ানকে বলবা, নিজে মাতবরি করতে যাবা না। নিতুকে পুরো বিষয়টা হজম করে প্রত্যুত্তর করার সুযোগ না দিয়ে আরিয়ান আবার হাঁটা দেয়। দেখতে দেখতে দৃষ্টির আড়ালো হয়ে যায় সে। নিতু কতক্ষণ থ মেরে দাঁড়িয়ে দেখে দীর্ঘ নিঃশ্বাস ফেলে। নিজের কপাল নিজেই চাপড়ে বলে, এটা কি হলো? ওই সময় টুল না ধরে পা ধরলাম কেন আমি? কেন এই হাদার মতো কাজ কেন করলাম আমি? উফ, কি এক বিশ্রী অবস্থা। আমি এখন মুখ দেখাবো কি করে স্যারের সামনে? নিজের উপর নিজেই প্রচন্ড বিরক্ত হলো নিতু। নিজেকে এখন কয়েকটা থাপ্পড় মারতে পারলে শান্তি পেত। কোন কুলক্ষণ সময়ে যে সে লাইব্রেরিতে এসেছিল মনে মনে বিড়বিড় করলো। মানুষের লাইব্রেরিতে প্রেমের সূচনা হয় আর আমার ইজ্জতের প্লাস্টিক সার্জারি হয়।